আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাজিদ মিয়া, বর্তমানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআইএস ডিপার্টমেন্টে, অর্থাৎ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। আজকে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি হিসাব বিজ্ঞানের একটি চূড়ান্ত সাজেশন ক্লাস নিয়ে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন ক্লাস। এখানে আমার পরিচয়টা দেওয়া আছে, এখান থেকে তোমরা সম্পূর্ণ পরিচয়টা দেখে নিতে পারবা। তো অল্প কিছুদিন পরেই তোমাদের এডমিশন পরীক্ষা, সে অনুযায়ী অনেকেই প্রস্তুতি নিয়ে রেখেছো আগে থেকে, আর এখন মূলত এইচএসসির দিকেই ফোকাসটা থাকবে। এডমিশনের জন্য কিছুদিন পর থেকে যেহেতু প্রস্তুতি নিতে হবে, অ্যাডভান্স প্রস্তুতি হিসেবে রাখতে পারো জয়কলি পাবলিকেশন থেকে প্রকাশিত হিসাব বিচিত্রা বইটি। এটি তোমাকে এডমিশন জার্নিতে অনেক সহযোগিতা করবে। আমি এর মাধ্যমে অনেক উপকৃত হয়েছি। আর সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে সবাই একটু কমেন্টে জানাও। সাউন্ডটা আমার ঠিক মতো আসতে গিয়েছে কিনা এটা সবাই একটু জানাও কমেন্টে। ওকে, আচ্ছা তাহলে ঠিক আছে। আর তোমরা ভিডিওটাকে লাইভটাকে একটু শেয়ার করে দাও, যারা যারা পারো একটু বেশি করে শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে আমরা মূল ক্লাসে চলে গেলাম, ঠিক আছে? ওকে, প্রথম যে টপিকের উপর আলোচনা রেখেছি এটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। আমাদের সিলেবাস, তোমাদের সিলেবাসের এটা প্রথম অধ্যায়। তো আমরা চলে যাচ্ছি হিসাব বিজ্ঞান পরিচিতির ডিটেলসে। সর্বপ্রথম যে কোশ্চেনটা আছে, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে। এগুলা তোমাদের ইন্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? এই কোশ্চেনটা যদি আমরা আনসার করি তাহলে আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে, এটা একটা কনফিউজিং কোশ্চেন। সর্বপ্রথম আছে শেয়ার হোল্ডার, 2 আছে কর্মচারী, 3 আছে ব্যবস্থাপনা, 4 আছে ট্রেড ইউনিয়ন, 5 আছে সরকার। তো অনেকে বলতে পারে যে আসলে এটার উত্তরটা হবে শেয়ার হোল্ডার, কিন্তু হিসাব বিজ্ঞানের প্রিন্সিপালস অনুযায়ী হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হলে মূলত 2টা শর্তের পূরণ করতে হয়, 2টা শর্ত পূরণ করতে হয়। এক হচ্ছে বেতনভুক্ত হতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ ভূমিকা থাকতে হবে। আমরা এই 3টা তো হবে না বুঝেই যাইতেছে, অনেকে আমরা বলতে পারি যে শেয়ার হোল্ডার হবে, কিন্তু শেয়ার হোল্ডাররা বেতন শেয়ার হোল্ডার সরি কিন্তু আমরা বলতে পারি যে শেয়ার হোল্ডারগণ কেন হবে না, কারণ তারা বেতনভুক্ত নয়। এটা তারা 2টা শর্ত থেকে একটা পূরণ করছে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপনারা কি, মূলত আমরা জানি যৌথ মধ্যস্থী কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা, অর্থাৎ ব্যবস্থাপনা বেতনভুক্ত, আবার তারা সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ ভূমিকাও নিয়ে থাকে। সো এটার সঠিক আনসার হবে ব্যবস্থাপনা। একজন কমেন্টে বলেছে যে ক হবে, কিন্তু আসলে এটা হবে না। এটা কয়েকবার বিভিন্ন বোর্ডেও এসেছিল, কিন্তু সঠিক উত্তর হবে গ। শেয়ার হোল্ডাররা তো বেতনভুক্ত নয়, তারা 2টা শর্ত থেকে একটা পালন করছে না। আচ্ছা, তারপরে আমি পরের কোশ্চেনে যাচ্ছি। এফএএসবি এর পূর্ণরূপ কি? এফএএসবি এর পূর্ণরূপ হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। সো দেখি
এক নাম্বার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, 2 ফাইনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, 3 ফান্ডামেন্টাল হবে না, ডি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ব্যুরো, এটাও হবে না। সো সঠিক অ্যান্সার হবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ওকে, তারপরের প্রশ্নে আমরা যাচ্ছি। হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি? এটা একটু তোমরা আমাকে জানাও, কমেন্টে তোমরা আনসারটা জানাও, এটার উত্তরটা কি হতে পারে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন হচ্ছে মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান। এটা খেয়াল রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে 4 নাম্বার কোশ্চেন, লুকা পেসিওলি পেশায় কি ছিলেন? এটার উত্তরটা কি হবে? লুকা পেসিওলি পেশায় কি ছিলেন? এটা দিনাজপুর বোর্ড 17-তে এসেছে, তাহলে এটা গুরুত্বপূর্ণ বোঝাই যাচ্ছে। দুইজন কমেন্ট করেছে যে ক হবে। আচ্ছা, লুকা পেসিওলি পেশায় কি ছিলেন? ধর্মযাজক। আনসারটা একদম রাইট, যারা করেছো একদম ঠিক আছে। আরেকটা তোমরা নোট লিখে রাখতে পারো, ধর্মযাজক প্লাস একজন গণিতবিদ ছিলেন। ওকে, এই গণিতবিদ দিয়ে কিন্তু আবার অন্য দুই একটা বোর্ডে আসছে। দিনাজপুর বোর্ডে করেছে ধর্মযাজক, আর অন্য দুই একটা বোর্ডে আমি দেখেছি যে গণিতবিদ দিয়ে আনসারটা তারা অপশনগুলো সাজিয়েছে। সো ঠিক আছে, আমরা যাচ্ছি তারপরের প্রশ্ন। তারপরের কোশ্চেন, সর্বজন স্বীকৃত নীতিমালা সমূহ কি নামে পরিচিত? সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা সমূহ কি নামে পরিচিত? এটা কি হতে পারে আনসার? সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা সমূহ কি নামে পরিচিত? এটার সঠিক উত্তরটা হবে বি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আর যদি হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত নীতিমালা সমূহ না থেকে এখানে যদি বলতো হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত মানসমূহ কি, তখন আনসার হতো আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্ট। তখন সঠিক উত্তর হতো আইএফআরএস। তারপরে 6 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, কোন প্রতিষ্ঠান সিএ ডিগ্রি প্রদান করে? বাংলাদেশে সিএ ডিগ্রি কোন প্রতিষ্ঠান প্রদান করে? এটার সঠিক অ্যান্সার হবে আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। তারা বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে।
তাহলে এটা সর্বজন স্বীকৃত নীতিমালার সমূহ কি নামে পরিচিত, এটার আনসার হবে বি। আর কোন প্রতিষ্ঠান বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে, এটার আনসার হবে বি, আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। তারপরের কোশ্চেনে আবারও এটা আসছে, ওইটা পড়লা, সর্বজন স্বীকৃত নীতিমালার সমূহ কি নামে পরিচিত, ওইটার উত্তর হবে গ্যাপ। তাহলে এখন বলছে গ্যাপের পূর্ণরূপ কি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও এসে থাকে, এটা বোর্ড পরীক্ষাও আসার সম্ভাবনা আছে, এটা জেনে রাখো। গ্যাপের পূর্ণরূপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তাহলে কি আনসার হবে দেখি কোনটাতে আছে, জেনারেলি অ্যাকাউন্টিং, এখানে এটা ভুল আছে, তারপরে জেনারেলি অ্যাসাম্পশনে ভুল আছে, তারপরে জেনারেলি, এই যে সঠিক আনসার হবে সি, ডিতে ভুল আছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্ট, ও সরি আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, এটাতে আছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টেন্টস, তাহলে এটাও তো বল, আমি তো বলেছি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস হবে, তাহলে সঠিক আনসার হবে ডি। তারপরে অবচয় ধার্য করা ও করিন সঞ্চিতি সৃষ্টি করা লেনদেন দুটি কোন ধরনের লেনদেনের অন্তর্ভুক্ত। অবচয় ধার্য করা ও করিন সঞ্চিতি সৃষ্টি করা লেনদেন দুটি কোন ধরনের লেনদেনের অন্তর্ভুক্ত। দেখি আমরা প্রথমে কি দিয়েছে, অদৃশ্যমান ও অব্যবসায়িক লেনদেন, তারপরে সিতে দিয়েছে অদৃশ্যমান ও ধারে লেনদেন, বিতে দিয়েছে অদৃশ্যমান ও আন্তঃলেনদেন, ডিতে দিয়েছে দৃশ্যমান ও বহি লেনদেন। আসো এই প্রশ্নটা একটু কনফিউজিং, এটা আমরা একটু মাথাটাকে একটু খাটিয়ে এটার উত্তর করতে হবে। দেখি প্রথমে এ নাম্বার অপশনে আছে অদৃশ্যমান ও অব্যবসায়িক লেনদেন, এখানে এই অংশটাতে ভুল আছে, অব্যবসায়িক লেনদেন নয়, এটা অবশ্যই একটা ব্যবসায়িক লেনদেন, সো এই নাম্বারে ভুল আছে। তারপরে সিতে অদৃশ্যমান তো অবশ্যই এই দুইটা, তারপরে বলা হয়েছে ধারে লেনদেন। আচ্ছা, অনেকে মনে করতে পারো ধারে লেনদেন, এটাকে আমরা অপশনে রাখলাম। তারপরে ডি নাম্বার হচ্ছে দৃশ্যমান ও বহিস্থ লেনদেন, কিন্তু এটা কোনো বহিস্থ লেনদেন নয়, এটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। আর বি হচ্ছে অদৃশ্যমান ও আন্তঃলেনদেন। তাহলে অ্যান্সার হতে পারে বি অর সি। এখন তোমাকে দেখতে হবে কোনটা বেশি যৌক্তিক, দুইটাতেই অদৃশ্যমান আছে, তো অদৃশ্যমানের অংশটা কারেক্ট দুই জায়গাতেই। তারপরে সিতে আছে এটা হচ্ছে ধারে লেনদেন, বিতে আছে আন্তঃলেনদেন। আসলে এই দুইটার ক্ষেত্রে যদি আমরা বেশি যৌক্তিকভাবে আনসার করতে যাই, তখন উত্তর হিসেবে আমরা অবশ্যই নিব বি নাম্বারকে, কারণ এটা বেশি যৌক্তিক হচ্ছে অদৃশ্যমান ও আন্তঃলেনদেন। ঠিক আছে, এটা বেশি যৌক্তিক কি অদৃশ্যমান ও আন্তঃলেনদেন। সো সঠিক আনসার হবে বি, অদৃশ্যমান ও আন্তঃলেনদেন। আমরা তারপরেরটাতে যাচ্ছি। তারপরে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, এটা আমরা সবাই জানি, এটা একটা সহজ কোশ্চেন, আমরা সচরাচরই দেখে থাকি, বিভিন্ন বোর্ডে এসে এটা আসে। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন, এটা কোনো চিন্তা করার কিছু নেই, এটা সঠিক উত্তর হবে লেনদেন। তারপরে নিট লাভ দ্বারা কি বৃদ্ধি পায়, নিট লাভ দ্বারা কি বৃদ্ধি পায়? দেখি এই নাম্বারে আছে আয়, বিতে আছে সম্পত্তি, সিতে আছে স্বত্বাধিকার, ডিতে আছে দায়। আসলে ভাই নিট লাভ কার? এটা তো মালিক বা শেয়ার হোল্ডারদের অংশ, এটা ব্যবসায়ের কোনো কর্মীদের অংশ নয়। এটা কারা পায়? এটা পায় শেয়ার হোল্ডাররা আর মালিকরা। সো যদি নিট লাভ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই কি বৃদ্ধি পাবে? অবশ্যই স্বত্বাধিকার বৃদ্ধি পাবে, এতে অন্য কোনো পক্ষের কোনো কিছু আসে যায় না। নিট লাভ অবশ্যই শুধুমাত্র মালিকদেরকে প্রভাবিত করে।
তাহলে এটার সঠিক আনসার হবে সি। তারপরের স্লাইড আমরা যাচ্ছি। হিসাব বছরের শুরুতে ব্যবসায় সম্পত্তির পরিমাণ ছিল 900 টাকা, স্বত্বাধিকার ছিল 818 টাকা। সারা বছরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 60 টাকা এবং দায় হ্রাস পেয়েছে 20 টাকা। বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত? আমার কাছে জানতে চেয়েছে যে বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত। আচ্ছা, এই কোশ্চেনটাকে শিক্ষার্থীরা দেখা যায় যে হিসাব বিজ্ঞানে একটা কোশ্চেনের জন্য 1 মিনিট সময় থাকে, তো ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে এগুলা আমাদেরকে খুব কম সময়ের মধ্যে সলভ করতে হয়। তো দেখি এই কোশ্চেনটা তোমরা কিভাবে খুব কম সময়ে সলভ করবা, যেটা আমরা এডমিশন টাইমে শিখেছিলাম। তোমাদের মতো থাকতে আমরাও খুব বড় করে এই অঙ্কগুলো করতাম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো। আমরা একটি খালি ওইটাতে আমাদেরকে প্রদান করা হলে, হ্যাঁ আচ্ছা, আমরা এইখানেই যদি কাজটা করি তাহলে বুঝতে পারবো। প্রথমে আমি তোমাদের নিয়মে করি। এটা কিভাবে করতা তোমরা? সম্পত্তির পরিমাণ ছিল কত? 900। তারপরে স্বত্বাধিকার ছিল 818। তাহলে দায় কত ছিল? দায় ছিল 82। তারপরে তোমাদের সিস্টেমে আমি এখন এই অঙ্কটা সলভ করছি, যেটা শিক্ষার্থীরা করে থাকে ওই সিস্টেমে। সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 60 টাকা, তাহলে কি করতা? এই সম্পত্তির পাশে এখানে লিখে রাখি এ ইকুয়াল এল প্লাস ও ই। ওকে, তো সম্পত্তির পাশে 60 কি করতা? প্লাস। তারপরে দায় হ্রাস পেয়েছে কত টাকা? 20 টাকা। এই যে 20 তোমরা বিয়োগ করতা। তাহলে দেখি আনসার কি হয়। এখানে হবে 900 থেকে 60 বাদ দিলে 840 ইকুয়াল 82 থেকে যদি 20 বাদ দেই তাহলে হচ্ছে 62 যোগ 818। হ্যাঁ, তারপরের স্টেপ আমি বললি তোমরা কি করবা? এই যে 62-র সাথে 818 যোগ করবা। অবশ্যই এখানে মনে হয় একটা ভুল হয়েছে, এখানে আমরা মাইনাস করে ফেলছি, এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। এই যে 818, এখানে এই দুইটাকে যোগ করবা। তোমরা তো যেই নিয়মে করো আমি ওইভাবে করাচ্ছি। তাহলে যোগ করলে কত হবে? হ্যাঁ, 880। তাহলে এটা থেকে যদি বাদ দেই 0 8, তাহলে এখানে হচ্ছে আমাদের কাছে ব্যবসায়ের বছরের বলছে যে বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত। তাহলে স্বত্বাধিকারের পরিমাণ কত হবে? এখানে আছে 818, 62, এটা করলাম। যারা করে ফেলেছে একটু কমেন্টে জানাতে থাকো। যারা করেছো তারা একটু কমেন্টে জানাও। আচ্ছা, আমরা করি। তাহলে এই দুই পাশ আমরা জানি a ইকুয়াল l প্লাস ওই। এখানে দায় হ্রাস পেয়েছে, এখানে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তারপরে সম্পত্তি হচ্ছে 960, দায় হয়েছে 62, আর বাকি যে পার্থক্যের টাকাটা থাকে 80 টাকা, অর্থাৎ এই 80 টাকা কি হয়েছে? আমাদের এই 80 টাকা ধরে নিব মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে তোমাদের সিস্টেমে। এখন আমি করাবো আমার সিস্টেমে,
যেটা আমি শিখেছি অ্যাডমিশনের সময়, এই সিস্টেমটাই আমি ভালো পারি। বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ ছিল 900, স্বত্বাধিকার ছিল 818। সারা বছরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 60 টাকা এবং দায় হ্রাস পেয়েছে 20 টাকা। বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত? এখন এই ধরনের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে কি বের করতে চাইছে, এখানে তোমার কাছে কি জানতে চাইছে তারা। তোমার কাছে তারা জানতে চেয়েছে যে স্বত্বাধিকারের পরিমাণ কত। এখন যাই হোক না কেন তোমার সকল ফোকাস থাকবে স্বত্বাধিকারের উপর, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেলেও তুমি তাকে স্বত্বাধিকারের সাথে সমন্বয় করবা, দায় হ্রাস পাক কিংবা বৃদ্ধি পাক, তোমার ফোকাস এখন শুধু স্বত্বাধিকারের দিকে। অর্থাৎ যাই বৃদ্ধি পাক বা হ্রাস পাক শুধু মালিকানা সত্ত্বর দিকে থাকবে তোমার ফোকাস। আচ্ছা, যদি সম্পত্তি বৃদ্ধি পায়, এই যে এ ইকুয়াল এল প্লাস ও ই, অর্থাৎ তোমার যদি সম্পত্তি বৃদ্ধি পায়, অর্থাৎ এক পাশ তোমার 60 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন তোমার ফোকাস তো শুধু কোন দিকে? এর দিকে, শুধু মালিকানা সত্ত্বর দিকে তোমার ফোকাস, এখন আর অন্য কোনো দিকে ফোকাস নেই। অর্থাৎ এ বৃদ্ধি করলে অবশ্যই তোমাকে এখন সমান করার জন্য হিসাব সমীকরণের নিয়ম অনুযায়ী মালিকানা সত্ত্ব বৃদ্ধি করতে হবে। তাহলে 818 আছে, বছরের শুরুতে যোগ করব 60, তাহলে হবে 878। তারপরে দায় হ্রাস পেয়েছে, দায় হ্রাস পেলে এখন আমাদের ফোকাস তো শুধু এর দিকে, অর্থাৎ একদিকে। এখন যদি দায় হ্রাস পায়, সমান করার জন্য কি করতে হবে? অবশ্যই মালিকানা সত্ত্ব বৃদ্ধি করতে হবে। তাহলে আবার প্লাস হবে 20, অর্থাৎ সঠিক আনসার হবে 898। অর্থাৎ তোমাকে যে ধরনের যেভাবেই বলুক না কেন, তোমার কাছে যদি শেষে যেটা জানতে চায় তুমি শুধু ওইটাতে ফোকাস করবা। তোমার কাছে স্বত্বাধিকার জানতে চেয়েছে, তো তুমি শুধু স্বত্বাধিকারের দিকেই ফোকাস করবা। তো আশা করি এই কঠিন একটা ম্যাথের প্রবলেম যেটা, এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। কোনটি গুণগত পরিবর্তনের উদাহরণ? কোনটাকে গুণগত পরিবর্তনের উদাহরণ হিসেবে দেখা যায়? আসো প্রথমে বুঝে গুণগত পরিবর্তন কি। গুণগত বা কাঠামোগত পরিবর্তন অর্থাৎ হিসাব সমীকরণের যখন এক পাশের পরিবর্তন হয় তখন এটাকে বলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। অর্থাৎ হিসাব বিজ্ঞানে কোনো লেনদেন যদি অর্থাৎ এর দিকে হয় তাহলে কি হবে? এদিকেই প্লাস হয়, এদিকেই মাইনাস হয়, অথবা এল প্লাস ওইর দিকে হলো, অর্থাৎ এদিকে প্লাস একবার, এদিকে মাইনাস একবার। অর্থাৎ কোন লেনদেন যদি হিসাব সমীকরণের শুধু একদিকের পরিবর্তন ঘটায়, শুধু একদিকের পরিবর্তন ঘটায়, তখন এটাকে বলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর কোন লেনদেন যদি হিসাব বিজ্ঞানের দুই দিককে প্রভাবিত করে, অর্থাৎ এই যে সম্পত্তির যে পাশটা আছে এটাকেও প্রভাবিত করবে, দায় এবং মালিকানা সত্ত্বর যে পাশটা আছে ওইটাকেও প্রভাবিত করবে, তাহলে এটাকে বলে পরিমাণগত বা নিট। আর তাহলে তোমাদের কাছে জানতে চেয়েছে যে গুণগত পরিবর্তনের উদাহরণ কোনটি? গুণগত পরিবর্তন মানে যে কোনো এক পাশের পরিবর্তন, অর্থাৎ হিসাব সমীকরণের হয় সম্পত্তির দিকে পরিবর্তন হবে, নয় দায় প্লাস মালিকানা সত্ত্বর দিকে পরিবর্তন হবে। দেখি, প্রথমে বলছে দায় পরিশোধ। দায় পরিশোধের দ্বারা কি হয়? দায় পরিশোধের দ্বারা তোমার সম্পত্তি হ্রাস পাবে এবং দায় হ্রাস পাবে। তাহলে এ হ্রাস পেয়েছে এবং এল হ্রাস পেয়েছে, হিসাব সমীকরণের দুই পাশকে প্রভাবিত করেছে, তাহলে এটা হবে পরিমাণগত বা নিট পরিবর্তন। তারপরে
ধারে সম্পত্তি ক্রয়, ধারে সম্পত্তি ক্রয় করলে কি হয়, তোমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং দায় বৃদ্ধি পেয়েছে, তাহলে দুই দিকের পরিবর্তন হিসাব সমীকরণ, তাহলে এটাও পরিমাণগত বা নিট। তারপরে ডি, নগদে সম্পত্তি ক্রয়, নগদে সম্পত্তি ক্রয়, এটা কি হবে কিনা আসলে। আচ্ছা, বিটা প্রথমে করি। অবচয় ধার্য করা হলো, নগদের সম্পত্তি ক্রয়, এটা তো বোঝাই যাচ্ছে যে একদিকের পরিবর্তন। নগদের সম্পত্তি ক্রয়ের ফলে কি হয়, নগদের সম্পত্তি ক্রয়ের ফলে তোমার একদিকে সম্পত্তি বাড়ছে, অর্থাৎ একটা এ বাড়ছে একটা এ কমছে, তাহলে বুঝেই যাচ্ছে ডি আনসার। কিন্তু বি কেন হবে না, বি কেন হবে না এটা আমি বলি। অবচয় ধার্য করা হলে কি হয়, অবচয় ডেবিট হয়, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হয়। অবচয় ডেবিট মানে কি, অবচয় ডেবিট মানে তোমার মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, অর্থাৎ এদিকে প্রভাবিত হচ্ছে। আর পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। সো পুঞ্জীভূত অবচয়ের ফলে তোমার পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি বিপরীত সম্পত্তি হিসাব, বিপরীত সম্পত্তি হিসাব। সো পুঞ্জীভূত অবচয়ের ফলে তোমার সম্পত্তিও হ্রাস পাচ্ছে। সো এটা সঠিক আনসার হবে ডি। তারপরে পাওনাদার কর্তৃক প্রস্তুতকৃত নোটে স্বাক্ষর প্রদান করা হলে কি হবে, সম্পত্তি ও দায় বৃদ্ধি পায়। আচ্ছা, এটার জাবেদাটা কি হবে, প্রথমে আমরা যদি কোনো কিছু কোনো সমস্যার সমাধান করতে যাই, তাহলে প্রথমেই আমাদের জাবেদার কথাটা চিন্তা করতে হয়। আসলে এটার জাবেদা কি হবে, পাওনাদার কর্তৃক প্রস্তুতকৃত নোটে স্বাক্ষর, অর্থাৎ তোমার পাওনাদার তোমার কাছে একটা নোট বানিয়ে পাঠিয়েছে, পদেয় নোট, তুমি এটাতে স্বাক্ষর করলা। এরপরে কি হবে, তোমার পাওনাদার নামক যেই প্রদেয় হিসাব নামক যে দায়টা আছে এটা হবে ডেবিট, আর নোটে যে স্বাক্ষর করলা এই নোট নামক একটা দায় বৃদ্ধি পেয়েছে, সুতরাং পদেয় নোট হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট, পদেয় নোট হিসাব ক্রেডিট হবে। তাহলে কি হবে, আমরা বুঝতেই পারছি একটা দায় বাড়ছে আর একটা দায় কমছে। সো রাইট আনসার হবে সি। তারপরেরটাতে আমি যাচ্ছি। তারপরে এখানে মনে হয় কিছু গুরুত্বপূর্ণ নোটস দিয়েছে। আচ্ছা, আমরা একবার করে পড়ি, এগুলা গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আর্থিক ঘটনা বা লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। আচ্ছা, হিসাবে সাধারণত ছকের 3টি অংশ থাকে, শিরোনাম, ডেবিট, ক্রেডিট, বিপরীত বা প্রতিসম্পত্তি। আমরা অনেকে হয়তো শুধু পুঞ্জীভূত অবচয় জানি। কুড়িনো একটি বিপরীত সম্পত্তি হিসাব, দেনাদারের বাট্টা সঞ্চিতিও একটি বিপরীত সম্পত্তি হিসাব। তারপরে বিপরীত মালিকানা সত্ত্বর মধ্যে আমরা জানি না লভ্যাংশ এবং ট্রেজারি স্টক, এগুলা বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর দিকে খেয়াল রাখবা। তারপরে বিপরীত আয় এবং ব্যয় থেকে খুবই কম আসে, তারপরে এই দুইটা দেখে রাখতে পারো। এগুলা ক্লাস শেষে তোমরা পেয়ে যাবা। তারপর আধুনিক পদ্ধতিতে হিসাব সমূহকে কয় ভাগে ভাগ করা হয়। আধুনিক পদ্ধতিতে আমরা সবাই জানি হিসাব সমূহকে 5 ভাগে ভাগ করা হয়, আর সনাতন পদ্ধতিতে হিসাব সমূহকে 2 ভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে অব্যক্তিবাচক। ওইটা পরে একটা কোশ্চেন আছে, ওইটাতে আলোচনা করব। তারপর তোমরা যারা যুক্ত আছো তোমাদের বন্ধু বান্ধবদেরকেও এটা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এগুলো সলভ করলে আশা করি সবাই উপকৃত হবে। তারপরে নিচের কোনটি বিপরীত দায়ের উদাহরণ, অর্থাৎ দায় না বিপরীত দায়। দেখি, কুঋণ সঞ্চিতি, এটা তো হচ্ছে ভাই বিপরীত সম্পত্তি। কুঋণ হচ্ছে একটা ব্যয়। প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, এটা হচ্ছে বিপরীত
সম্পত্তি হিসাবই প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি। সো পদেয় বিলের বাট্টা সঞ্চিতি হচ্ছে বিপরীত দায়ের উদাহরণ। এই যে কিছুক্ষণ আগে যে একটা নোট দিলাম ওইখানে এটা সম্ভবত আছে, এই যে এই যে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এটা কি বিপরীত দায়। এই চারটাকে তোমরা ভালো ভালো করে দেখে যাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে পরের কোশ্চেনে যাই। কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? কোন হিসাবটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সে দেখো। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে দেখি, একটু কমেন্টে জানাও। আচ্ছা তোমরা এটার আনসারটা জানাও। একজন কোশ্চেন করেছে, ভাই অগ্রিম বীমা খরচ কি কাঠামোগত পরিবর্তনের মধ্যে পড়ে? কাঠামোগত পরিবর্তনটা তো এতক্ষণ আমি বললামই যে একদিকের পরিবর্তন করবে। তাহলে অগ্রিম বীমা খরচ, অগ্রিম বীমা যদি তুমি দাও কি হবে? তোমার কি অগ্রিম বীমা নামক সম্পত্তিটা বৃদ্ধি পাবে এবং নগদ টাকা চলে যাবে, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে অগ্রিম বীমা দেওয়ার ফলে কি হলো? তোমার একটা সম্পত্তি বাড়ছে আর একটা সম্পত্তি কমছে। তাহলে তোমার আনসারটা সঠিকই ছিল। তুমি 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 যেটা জানতে চেয়েছো এটা ঠিকই আছে, যে এটা কি কাঠামোগত পরিবর্তনের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা অবশ্যই কাঠামোগত পরিবর্তনের মধ্যে পড়ে। তারপরে আচ্ছা, এটার আনসারটা আমি জানতে চেয়েছিলাম তোমাদের কাছে, এটা একটু জানাও আমাকে কমেন্টে, যে কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। আচ্ছা, কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? আচ্ছা আমি এটার আনসার করে দেই। এক কথায় আনসার হচ্ছে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। আমরা শিখেছি শুধু পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা পদবী হিসাবের বাট্টা সঞ্চিতি ডেবিট, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, পদবী হিসাবের বাট্টা সঞ্চিতি ডেবিট, সকল সঞ্চিতি ক্রেডিট, পদবী হিসাবের বাট্টা সঞ্চিতি ডেবিট। তারপরে নিচের কোনটি কন্ট্রা সম্পত্তি, অর্থাৎ কোনটি বিপরীত সম্পত্তি হিসাব? এটা ওই চার্টের মধ্যে ছিল, আবারও আসছে। তো দেখি, বকেয়া ব্যয় এটা হবে না, অনাদায় এটা দেখি, অগ্রিম আয় এটাও হবে না, উত্তোলন এটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। সো সঠিক আনসার হবে বি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। কন্ট্রা সম্পত্তি হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা একটা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, সরি বিপরীত সম্পত্তি হিসাব। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সনাতন পদ্ধতিতে বকেয়া বেতন কোন ধরনের হিসাব? সনাতন পদ্ধতিতে বকেয়া বেতন কোন ধরনের হিসাব? প্রথমেই বলেছি সনাতন পদ্ধতিতে হিসাব সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গিয়ে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবগুলো হচ্ছে ওই যে দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, অর্থাৎ সম্পত্তিবাচক হিসাব, সরি দেনাদার হিসাব ও পাওনাদার হিসাব, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে ব্যক্তিবাচক সনাতন পদ্ধতিতে। আচ্ছা আবার প্রথম থেকে যদি বলি, সনাতন পদ্ধতিতে হিসাব দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে অব্যক্তিবাচক। ব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার, দেনাদার হিসাব,
পাওনাদার হিসাব। আর অব্যক্তিবাচক হিসাবকে দুই ভাগে ভাগ করা হতো, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। তাহলে সনাতন পদ্ধতিতে বকেয়া বেতন কোন ধরনের হিসাব? বকেয়া বেতন হচ্ছে এক ধরনের দায়। আর ব্যক্তিবাচক হিসাব সমূহকে দুই ভাগে ভাগ করা হতো সনাতন পদ্ধতিতে, একটা হচ্ছে দেনাদার হিসাব আর একটা হচ্ছে পাওনাদার হিসাব। সো বকেয়া বেতন নেওয়ার জন্য কি হবে? ব্যক্তিবাচক হিসাব। তারপরের কোশ্চেন, তারপরে আমরা আরেকটা নতুন অধ্যায়ে চলে এসেছি, হিসাবের বৈষম্য। আচ্ছা দেখি অধ্যায়ে কি আছে। অভ্যন্তরীণ সত্তা কি? ব্যবসায়ের অভ্যন্তরীণ সত্তা কি? ব্যবসায়ের অভ্যন্তরীণ সত্তা কোনটি? ব্যবসায়ের অভ্যন্তরীণ সত্তা বলতে আমরা মূলত বুঝিয়ে থাকি, এখানে বোঝাতে চেয়েছি কোশ্চেনটাতে যে মালিকের সত্তাকে বোঝাতে চেয়েছে। ব্যবসায়ের একমাত্র অভ্যন্তরীণ সত্তা কি? মালিকদের সত্তা, অর্থাৎ অভ্যন্তরীণ সত্তা হলো মূলধন। তারপরে সাধারণত নিচের কোন হিসাব সেটের ডেবিট উদ্বৃত্ত থাকে? এটাও অনেকবার আসছে বিভিন্ন বোর্ডে। কোন হিসাব সেটের ডেবিট উদ্বৃত্ত? আয়, এটা হবে না, আয় এবং মূলধন, সো এটা বাদ। আয় এবং মূলধন সবসময় ক্রেডিট উদ্বৃত্ত দেয়। এখানে আছে সিতে সবগুলোই ডেবিট দেয়, সো সঠিক আনসার হবে সি। সম্পত্তি ডেবিট, উত্তোলনও ডেবিট, খরচও ডেবিট, সবগুলো কি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। তারপর দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? এটা খুবই একটা পরিচিত প্রশ্ন। আমরা যারা একটু পড়ালেখা করেছি তারা আমরা সবাই জানি, মোটামুটি হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে আমাদের জানার কথা। এটার উৎপত্তিকাল কোনটি এটা সবাই জানি। 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি এটা আবিষ্কার করে। হিসাব বিজ্ঞান নামক যে জিনিসটা আছে এটা উনি আবিষ্কার করেছিলেন 1494 সালে। তারপর অনাদায়ী শিক্ষানবিশ স্যালামি কোন জাতীয় হিসাব? আচ্ছা, এর জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে শিক্ষানবিশ স্যালামি বিষয়টা কি। এটা আমরা জানি শিক্ষানবিশ স্যালামি কি? আয়। শিক্ষানবিশ স্যালামি হচ্ছে একটা আয়বাচক হিসাব, আয়। এখন আয় যদি আমার অনাদায়ী থাকে, অর্থাৎ আমিও আমার যে আয়টা আছে এটা আমি একজনের কাছ থেকে পাই, তাহলে এটা আমার জন্য কি হবে? একজনে আমাকে দেওয়ার কথা কিন্তু আমি তার কাছ থেকে এখনো পাই নাই, তাহলে এটা আমার জন্য অবশ্যই সম্পদ। তাহলে আয় যদি বকেয়া থাকে তাহলে এটা অবশ্যই সম্পদ হয়। তারপর ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কি বোঝায়? ব্যক্তিবাচক হিসাব কি? ওই যে আমরা এরই তো দুই একটা কোশ্চেন আগে মনে হয় পড়েছি যে সনাতন পদ্ধতিতে হিসাব হতো দুই প্রকার, ব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক। ব্যক্তিবাচক হিসাব হতো দুই প্রকার, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। তাহলে ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কি বোঝায়? ক্রেডিট ব্যালেন্স অবশ্যই পাওনাদারেরই আমরা জানি একমাত্র ক্রেডিট, পাওনাদার হিসাবেরই ক্রেডিট ব্যালেন্স হতে পারে, আর দেনাদারের সবসময় ডেবিট ব্যালেন্স হয়। তাহলে ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা অবশ্যই কি বোঝাবে? পাওনাদার বোঝাবে। আর যদি ডেবিট বলতো তাহলে দেনাদার আনসার হতো। তারপরে নিচের কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকবার বিভিন্ন বোর্ডে এসেছে যে নিচের কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। দেখি, এটা আমরা হয়তো অনেকে জানি, আমি এটা আনসার করে দিই, এটার সময় দেওয়ার দরকার নেই, এটা তোমরা অনেকেই জানো। এটা হবে বিপরীত দাখিলা প্লাস আর একটা লিখে নিতে পারো কার্যপত্র। তারপরের কোশ্চেন, হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? এটা আমরা সবাই জানি, লেনদেন শনাক্তকরণ। তারপরেরটা হচ্ছে লিপিবদ্ধকরণ, এইরকম আর কি। হিসাব চক্রের পরবর্তী ধাপগুলো চলতে থাকে। পরে এটা আমরা পরেরটাও খুবই পরিচিত প্রশ্ন, হিসাব বিজ্ঞান কাজের ধারাবাহিক আবর্তনকে কি বলা হয়? হিসাব বিজ্ঞান কাজের ধারাবাহিক আবর্তনকে বলা হয় হিসাব
চক্র। তারপরে এসেছে ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত দেওয়ার জন্য, আর ক্রয় ফেরত নোট অবশ্যই কে তৈরি করবে? ক্রেতা তৈরি করবে। তারপরে নগদে ক্রয় 4,000 টাকা, ধারে ক্রয় 20,000 টাকা, কারবারি বাট্টা 10%, ক্রয় সংক্রান্ত প্যাকিং খরচ 500, বিমা খরচ আছে 1,000, পরিবহন খরচ আছে 200। ক্রয় বইতে কত টাকা লিখতে হবে? আচ্ছা, ক্রয় বই কি? ক্রয় বই হচ্ছে যে বইতে আমরা কি লিখি? সব ধরনের বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেন নোট করে থাকি। তাহলে প্রথমেই অনেকে এটার আনসার করবে, আনসার করতে গিয়ে এই যে 4,000 টাকা এটা যোগ করবে, কিন্তু আসলে এটা আসবে না, এইটা বাদে বাকিগুলা আসবে। তো ধারে ক্রয় 20,000 টাকা, এর উপর 10% বাট্টা বেশি বেশি শেয়ার করে। তারপরে পুরাতন আসবাবপত্র পুরাতন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? আচ্ছা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ইউনিভার্সিটি অ্যাডমিশনও এসে থাকে যে পুরাতন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? আচ্ছা, মেরামত, পুরাতন আসবাবপত্রের জন্য আমি যে মেরামতের যে মজুরিটা প্রদান করি এটা একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এটা সবাই নোট করতে পারেন, এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। পুরাতন আসবাবপত্র মেরামতের যে আমরা মজুরিটা দিই এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় দ্বারা কখনো আমার আসবাবপত্রের মূল্য বৃদ্ধি পাবে না। এটা যেহেতু একটি মুনাফা জাতীয় ব্যয়, এটা দ্বারা কখনো আসবাবপত্রের মূল্য বৃদ্ধি পাবে না। মূলধন জাতীয় ব্যয় দ্বারাই আসবাবপত্রের মূল্য বৃদ্ধি পায়। যেমন যন্ত্রপাতি যে সংস্থাপন ব্যয় আছে, পণ্য সংস্কার ব্যয় আছে, এইগুলো কি মূলধন জাতীয় ব্যয়। কিন্তু খেয়াল রাখবা, মেরামতটা সবসময় মুনাফা জাতীয় ব্যয়, আর বাকিগুলো পণ্য সংস্কার এবং সংস্থাপন ব্যয় এগুলো সবসময় যোগ হয়। তাহলে কোন হিসাবটি ডেবিট হবে? মজুরি। এটা দ্বারা কোনো আমার কোনো মূলধন জাতীয় যেহেতু ব্যয় নয়, এটা দ্বারা আমার সম্পত্তি কোনো প্রভাবিত
হবে না। তারপরে হিসাবের স্থায়ী ধাপ কোনটি? হিসাবের স্থায়ী ধাপ অবশ্যই খতিয়ান, এটা আমরা জানি, এটাতে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। খতিয়ানে হিসাব চক্রের কোন কাজটি সম্পন্ন করা হয়? খতিয়ান যে কাজটা করে এটা হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ। খতিয়ান হিসাব চক্রের কোন কাজটি সম্পন্ন করে? খতিয়ান সম্পন্ন করে শ্রেণীবিন্যাসকরণ। আর সংক্ষিপ্তকরণ করে কে? সংক্ষিপ্তকরণ করে রেওয়া মিল। এটা আরেকটা গুরুত্বপূর্ণ নোট। তারপর কোন বইকে সকল বইয়ের রাজা বলা হয়? এটাও অবশ্যই খতিয়ান। নগদান বই হলো এই যে এটা 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 একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, নগদান বই কি? এটা আমি আনসারটা করে দেই। নগদান বই কি? জাবেদা, খতিয়ান, রাওমিল নাকি জাবেদা ও খতিয়ান বই? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সঠিক আনসার হবে ডি। নগদান বই হলো জাবেদা প্লাস খতিয়ান, অর্থাৎ নগদান বইকে বলা হয় জাবেদা ও খতিয়ান দুইটাই বলা হয়। এই জন্য নগদান বইকে একত্রে নাম দিয়েছে জাবেদা ও খতিয়ান উভয় বই নামে পরিচিত। ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে না, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা থিওরিটিক্যাল। এক গড়া নগদান বই ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে না, এক গড়া নগদান বই। বাংলাদেশে মূসক এর প্রচলন হয় কোন তারিখে? মূসক মানে হচ্ছে মূল্য সংযোজন কর। এটা আমরা জানি সবাই যে 1 জুলাই 1991। তারপরে তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটস আছে, এগুলো তোমরা ক্লাসের পরে পেয়ে যাবা, এগুলোতে চোখ বুলিয়ে যাবা, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। তারপরে এই ছকটার গুরুত্ব আসলে বলতে গেলে অপরিসীম। এখানে যে একটা এন্ট্রির কতগুলো নাম আছে এগুলো দেওয়া আছে, যেমন ট্রানজিটে জমা, পরিবহনাধীন, পথিমধ্যে চেক। এটা মানে একটা এন্ট্রিরই 3টা নাম। এটার মানেটা দেওয়া আছে এই যে আবার এখানে ট্রানজিটে জমা, পরিবহনাধীন চেক বা পথিমধ্যে চেক কি? এটার মানে হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক যা এখনো আদায় হয়নি। তো এইগুলা তোমরা এই যে আবার এইটা গুরুত্বপূর্ণ যে বকেয়া বা অপরিশোধিত বা অনুপস্থিত চেক। বকেয়া চেকের আবার আরো 2টা নাম আছে, অপরিশোধিত, অনুপস্থিত চেক। এটার মানে কি? আমানতকারী কর্তৃক ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। সো বাকি নোটসগুলো তোমরা দেখে রাখবা। এই যে তারপরে 2টা অংশ আছে, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম। আমানতকারীর ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংকের বইতে আমানতকারীর নামে রক্ষিত হিসাবকে ক্রেডিট বা বৃদ্ধি করা হয়েছে। এগুলা তোমরা জানোই যারা পড়েছো। ব্যাংক সমন্বয় বিবরণী কি? একটি বিবরণী, এটা কোনো হিসাব খাত নয়। নগদান বইয়ের ব্যাংক কলামের কোন জের হয়? নগদান বইয়ের ব্যাংক কলামের কোন জের হয়? নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট ও ক্রেডিট জের হয়। ব্যাংক কলামের 2টা জের হতে পারে, ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। নগদান বইয়ের ব্যাংক কলামে ডেবিট আছে মানে
তোমার ব্যাংকে সম্পত্তি জমা আছে, অর্থাৎ তোমার ব্যাংক ব্যালেন্স আছে। কিন্তু ক্রেডিট উদ্বৃত্ত মানে কি? তোমার ব্যাংকের কাছে দায় আছে, অর্থাৎ তুমি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করেছো। সো নগদান বইয়ের ব্যাংক কলামের দুইটা জের হতে পারে, ডেবিট অর ক্রেডিট। তারপরে পাস বইয়ের ডেবিট ব্যালেন্স কি নির্দেশ করে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাস সবসময় মনে রাখবা, নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স সম্পত্তি নির্দেশ করে, পাস বইয়ের ডেবিট ব্যালেন্স ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে। অর্থাৎ বিপরীত ধারণা, নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স কি? সম্পত্তি, কিন্তু পাস বইয়ের ডেবিট ব্যালেন্স দায়। এটা খেয়াল রাখবা। অর্থাৎ পাস বইয়ের ডেবিট ব্যালেন্স কি নির্দেশ করে? ব্যাংক জমাতিরিক্ত। নগদান বইয়ে যেটা সম্পত্তি, পাস বইয়ে ওটা বিপরীত। নগদান বইয়ে ডেবিট মানে সম্পত্তি, পাস বইয়ে ডেবিট মানে দায়। নগদান বইয়ে ক্রেডিট মানে দায়, পাস বইয়ে ক্রেডিট মানে সম্পত্তি। তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? এটা অবশ্যই আমানতকারী, কারণ এটা তো গরমিল, মাথা ব্যথা তো আমানতকারীরই থাকবে, তার ব্যবসায়ের মধ্যে হিসাব মিলাতে হবে না। সো এটা প্রস্তুত করা আমানতকারী, এটা ব্যাংকের কোনো ফাংশন নেই। এনএসএফ চেকের অর্থ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। এনএসএফ এর পূর্ণরূপ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। এটার আনসার কি হবে? এনএসএফ চেকের অর্থ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ তুমি ব্যাংকে, তুমি তোমার দেনাদারের কাছ থেকে যে চেকটা পাইছো এটা তুমি আদায়ের জন্য ব্যাংকে গেছো, কিন্তু ব্যাংকে যাওয়ার পরে দেখলে যে তোমার দেনাদারের হিসাবে পর্যাপ্ত টাকা নাই। সো ব্যাংক তোমার ওই চেকটাকে অসম্মান করে, তখন এটা আর ব্যাংকে জমা দেওয়া হয় না। সো এটা হবে কি? জমাকৃত চেক প্রত্যাখ্যান। ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে যা নগদান বইতে ক্রেডিট করা হয়নি তাকে কি বলে? ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে যা নগদান বইতে ক্রেডিট করা হয়নি। নগদান বইতে ডেবিট মানে কি? এটা বলে রাখি, নগদান বইতে ক্রেডিট মানে কমানো হয়েছে। আচ্ছা, এটা বোঝা যায়, নগদান বইতে ক্রেডিট মানে কমানো হয়েছে, আর ডেবিট মানে বাড়ানো হয়েছে। ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়েছে যা নগদান বইতে ক্রেডিট করা হয়নি। নগদান বইতে ডেবিট মানে বাড়ানো হয়েছে, আর নগদান বইতে ক্রেডিট মানে কমানো হয়েছে। তাহলে নগদান বইতে আমরা কোন লেনদেনগুলোকে ক্রেডিট করি দেখি। নগদান বইতে ক্রেডিট করি মানে কি? নগদান বই থেকে বাদ দেই। এটা অবশ্যই হবে কি? ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম আমার জন্য একটা ব্যয়, এটা আমি নগদান বই থেকে বাদ দিয়ে দিই, অর্থাৎ ক্রেডিট করে ফেলি। তারা তোমাদেরকে বাদ দিয়ে দেই বা কমানো হয়েছে এই বিষয়টা না বলে তারা একটু কনফিউশনের জন্য বলে দিয়েছে যে ক্রেডিট করা হলো, তাহলে কনফিউশন হওয়া যাবে না। এটাকে সিম্পল ভাবে চিন্তা করে সমাধান করতে হবে। তারপরে ব্যাংক বিবরণীর ক্রেডিট জের বলতে বোঝায়, এটা আলোচনা করলাম, এই বিগত দুইটা প্রশ্নের মধ্যে আলোচনা করলাম। ব্যাংক বিবরণীর ক্রেডিট জের বলতে বোঝায়, আচ্ছা নগদান বইয়ের ডেবিট জের মানে কি বললাম? নগদান বইয়ের ডেবিট জের মানে সম্পত্তি, আর ব্যাংক বিবরণীর ডেবিট জের মানে দায়। আর নগদান বইয়ের ক্রেডিট মানে হচ্ছে দায়, আর ব্যাংক বিবরণীর ক্রেডিট মানে হচ্ছে তোমার সম্পত্তি। সম্পত্তি মানে হচ্ছে ব্যাংক বিবরণীর ক্রেডিট মানে কি? ব্যাংক বিবরণীর ক্রেডিট মানে হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। বকেয়া চেক বলতে কি বোঝায়? ওই যে একটা যে নোট দিলাম ওইখানে আছে যে বকেয়া চেক বলতে কি বোঝায়। একটা এন্ট্রিরই অনেকগুলো নাম আছে, বকেয়া চেক, অপরিশোধিত চেক, অনুপস্থিত চেক। এটা দ্বারা কি বোঝায়? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থিত হয়নি।
আচ্ছা, তারপর ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে এটা তোমরা একটু জানাও কমেন্টে। কমেন্ট ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? ডেবিট মেমোরেন্ডাম প্রস্তুত করে কে? আচ্ছা, আচ্ছা আমরা এটার আনসারটা করে ফেলি। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? ডেবিট মেমোরেন্ডাম অবশ্যই প্রস্তুত করে ব্যাংক। ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম এগুলা প্রস্তুত করে ব্যাংক। ব্যাংক প্রস্তুত করে আমানতকারীকে জানিয়ে দেয় যে এই সব হিসাবের জন্য, এই সব লেনদেনের জন্য আপনার হিসাবকে ডেবিট করা হয়েছে, আর এই সব লেনদেনের জন্য আপনার হিসাব খাতকে ক্রেডিট করা হয়েছে। সো এটা তৈরি করে ব্যাংক। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি প্রকাশ করে? আবারও এই কোশ্চেনটা এসেছে যে ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত কি? নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত মানে কি? সম্পদ। আর ব্যাংক বিবরণীর সাথে নগদান বইয়ের যেহেতু বিপরীত সম্পর্ক, তাহলে ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত তারা কি প্রকাশ করবে? অবশ্যই ব্যাংক জমাতিরিক্ত প্রকাশ করবে। সো এই কনসেপ্টটা সবসময় ক্লিয়ার রাখবা। এটা থেকে আমরা দেখলাম যে 3 থেকে 4টা কোশ্চেন আসছে। সো বি কেয়ারফুল এই ধরনের কোশ্চেনগুলো আসলে। নিচের কোনটি নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে, ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে পার্থক্য তৈরি করবে? ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, আচ্ছা জমাকৃত চেক আদায়, এটা কোনো ঝামেলা হবে না। আমানতকারী কর্তৃক জমাদান, এটাও সমস্যা নেই। ইস্যুকৃত চেক পরিশোধ। সো এটার আনসার হবে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক সুদ মঞ্জুর করছে কিন্তু তুমি জানো না, পরবর্তীতে ব্যাংক তোমাকে ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে জানিয়ে দিবে যে এই লেনদেনগুলোর জন্য আপনার হিসাব খাতকে ক্রেডিট করা হয়েছে। অর্থ স্বল্পতার জন্য প্রত্যাখ্যান চেক হিসাব সমন্বয় কিভাবে হবে? চেক প্রত্যাখ্যান হয়েছে, এটার জন্য সমন্বয় কিভাবে হবে? আচ্ছা, এটার আনসার তোমরা একটু চিন্তা করো। খেয়াল নাই কি জানি। আচ্ছা, তাহলে আসো আমরা সমাধান করি। এটা তোমরা যেটা আনসার করেছো, অর্থ স্বল্পতার জন্য প্রত্যাখ্যিত চেক অর্থাৎ NSF অর্থাৎ নট সাফিসিয়েন্ট ফান্ডের চেকগুলো কি করতে হয়? নগদান হিসাবের যে থেকে বাদ দেওয়া হয়। কারণ তুমি ওই সময় কি করে রাখছিলা? যোগ করে রাখছিলা। সো এখন কি করবা? বিয়োগ করবা। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বলে নগদান বইতে 2 বার লেখা হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণীতে গড় মিলের পরিমাণ কত? ধার্যকৃত চার্জ অর্থাৎ তুমি 500 টাকা, একটা 500 বিয়োগ করার কথা, তুমি 2টা 500 বিয়োগ করছো। সো পার্থক্য হবে 500।
এটা কোনো সমস্যা নেই, এটা বুঝতে হয়তো সমস্যা হয়নি। তারপরেরটাতে যাচ্ছি। এই যে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অবশ্যই তোমাদের মনে হবে একটা আনসার, কিন্তু আনসারটা হবে একটু ভিন্ন। ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। আচ্ছা, এটা জেনারেলি কি উত্তর করতা? অনেকেই উত্তর করতা যে 620 টাকা ডেবিট করছে, তো উদ্বৃত্তের মধ্যে গড় মূল্যের পরিমাণ কত? অনেকেই এই যে এভাবে করতা 620 বিয়োগ 260 063। অনেকে আনসার করতো যে ভাইয়া এটার তো আনসার হবে 360। আসলে হবে না, কোশ্চেনটা খেয়াল করো। ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করছে। নগদান বইতে ডেবিট করা হয়েছে মানে কি? নগদান বই বাড়িয়ে দিয়েছে। নগদান বইতে ডেবিট মানে কি? নগদান বইতে বাড়ানো হয়েছে। কিন্তু ব্যাংক চার্জ তো নগদান বইতে বাড়ানোর কথা না, এটা নগদান বই থেকে বিয়োগ করার কথা, কিন্তু কি হয়েছে? এটা বাড়ানো হয়েছে। তাহলে কি করলা তুমি? 260 টাকা তো বিয়োগ করলাই না, উল্টা আরো এর সাথে কি করলা? 620 টাকা যোগ করে দিলা। তাহলে তোমার টোটাল পার্থক্য হবে 260 যোগ 620 088। এই ধরনের কোশ্চেনগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে কেয়ারফুল হতে হবে। ডেবিট করা হয়েছে না ক্রেডিট করা হয়েছে, এগুলো খেয়াল রাখতে হবে। সো এটা সঠিক আনসার হবে 880। যারা ভুল করে 360 উত্তর দিয়েছে তাদেরটা ভুল। চেকের মাধ্যমে বেতন প্রদান 500 টাকা, ভুলক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য কত হবে? 51 এবং 52 ঠিক সেম কোশ্চেন। বেতন প্রদান করছি, বেতন প্রদান কি? এটা কি? নগদান বই থেকে বিয়োগ করার কথা, কিন্তু আমি কি করছি? ডেবিট করছি 50 টাকা। ডেবিট মানে বাড়িয়েছি আরো 50 টাকা। তাহলে 500 তো বিয়োগ করলামই না, আরো বাড়িয়ে দিলাম 50। তাহলে টোটাল পার্থক্য হবে 550। আমরা তারপরেরটাতে যাচ্ছি। তারপরের অধ্যায় হচ্ছে রেওয়ামিল। এখানে কিছু নোট আছে, এই যে এটা গুরুত্বপূর্ণ নোট, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় কিংবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় দেখানো নীতিগত ভুল। কিন্তু আসবাবপত্র ক্রয়কে যন্ত্রপাতি হিসাবে লেখা বেদাখিলার ভুল। এটা আমি একটু সহজ করে দিই। বেদাখিলার ভুল মানে কি? নামের ভুল। বেদাখিলার ভুল মানে নামের ভুল করবে। অর্থাৎ আসবাবপত্র ডেবিট করার কথা, তারা ডেবিট করলো যন্ত্রপাতি। যন্ত্রপাতি ডেবিট করার কথা, তারা ডেবিট করলো ক্রয়। বেদাখিলার ভুল মানে কি? নামের ভুল। এটা সবসময় খেয়াল রাখবা। আর এই নোটটা তোমরা একটু চোখ বুলিয়ে নিবা। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ নোট আছে। রেওয়ামিলের জের আমরা যে ভুল করি, অনেক সময় পরীক্ষাতে জানতে যাই যে দুই পাশের পার্থক্যের পরিমাণ কত। এটা অনেকেই জানায় যে ভাই এটা কিভাবে আসলে করব, এটা তো মাথায় আসলে রাখাই সম্ভব হয় না। আশা করি এই যে আজকের এই চারটা দেখার পরে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে একদম ফুলভাবে সবগুলা দেওয়া আছে। তুমি যদি ভুল পাশে সঠিক পরিমাণ বসাও তাহলে পার্থক্য হবে সঠিক পরিমাণের 2 গুণ। ভুল পাশে সঠিক পরিমাণ যদি 2 বার বসাও তাহলে পার্থক্য হবে সঠিক পরিমাণের 3 গুণ। ভুল পাশে যদি তুমি সঠিক পরিমাণ 3 বার বসাও তাহলে পার্থক্য হবে 4 গুণ। অর্থাৎ যতবার বসাবা এর চেয়ে 1 গুণ বেশি পার্থক্য হবে। আচ্ছা, যদি ভুল পাশে ভুল পরিমাণ বসাও তাহলে কি হবে? সঠিক পরিমাণ ও ভুল পরিমাণের যোগফল। সঠিক পাশে যদি ভুল পরিমাণ বসাও তাহলে হবে সঠিক পরিমাণ ও ভুল পরিমাণের বিয়োগফল। সঠিক পাশে সঠিক পরিমাণ 2 বার বসানো হলে পার্থক্য হবে 1 বার, অর্থাৎ 1 গুণ হবে পার্থক্য। এই চারটা যারা দেখে যেতে পারবা তারা আশা করি এই যে পার্থক্যের পরিমাণ নির্ণয়ের যে কোশ্চেনগুলো এমসিকিউতে আসে এটা নিয়ে আর কখনো আটকাবা না। এটা এডমিশনেও কাজে লাগবে এই চারটা।
তারপরে একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন, এটা কোন ধরনের ভুল? আসবাবপত্র ক্রয়কে মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন, এটা কোন ধরনের ভুল? অনেকেই বলতে পারে যে এটা তো ভাই নীতিগত ভুল, কিন্তু আমি বলবো এটা কেন নীতিগত ভুল। একজন আসবাবপত্র ব্যবসায়ী, ওনার কাছে তো আসবাবপত্রটা একটা পণ্য, উনি এটা নিয়ে ব্যবসা করেন। সো আসবাবপত্র ক্রয়কে উনি মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন, এটা তো কোনো ভুলই হয়নি। তো সঠিক আনসার হবে কোনো ভুল হয়নি। যন্ত্রপাতি মেরামত 10,000 টাকা যন্ত্রপাতি হিসাবে দেখানো হলো। আরেক জায়গায়ও পেয়েছি যে আসবাবপত্র মেরামত, এই যে মেরামতের যে ব্যয়গুলো হয় এগুলো হচ্ছে সব মুনাফা জাতীয়। যন্ত্রপাতি মেরামতের যে ব্যয়গুলো হয় এগুলা সব হচ্ছে মুনাফা জাতীয়। সো মেরামতকে যন্ত্রপাতি হিসাবে দেখানো হলো, এটা হচ্ছে নীতিগত ভুল। রামিলের অন্তর্ভুক্ত হয় কোনটি? রামিলে আমরা জানি প্রারম্ভিক যায় না, এ হবে না, প্রারম্ভিক নগদ তহবিল হবে না, প্রারম্ভিক ব্যাংক জমা হবে না, সমাপনী মজুদ পণ্য রামিলে যায় না। যায় যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে শুধুমাত্র যাবে সমাপনী নগদ তহবিল। তারপরে কোন ভুল অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করে? হিসাব বিজ্ঞানে ভুল রয়েছে দুই প্রকার, করণিক ভুল এবং নীতিগত ভুল। এই দুই প্রকার ভুলকে হিসাব বিজ্ঞানে সীমাবদ্ধতা বলা হয়। এই দুই প্রকার ভুলের ফলে তোমার রাউমিল মিলে যাবে কিন্তু ভুল থেকেই যাবে। তো করণিক ভুল, নীতিগত ভুল। করণিক ভুলকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে: পরিপূরক ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, সম্পূর্ণ বিপরীত দাখিলার ভুল। তাহলে এই যে পরিপূরক ভুল, এর ফলে অনিশ্চিত হিসাব হবে না, বাদ পড়ার ভুলের ফলেও হবে না, নীতিগত ভুলের ফলেও অনিশ্চিত হিসাব হবে না। অর্থাৎ এই তিনটা ভুল হলেও কি রাউমিল মিলে যাবে, কিন্তু হিসাব উদ্বৃত্ত নির্ণয়ের ভুল হলে অবশ্যই অনিশ্চিত হিসাব সৃষ্টি হবে। একটি হিসাবের যে 2,000 টাকা, যা রাউমিলের সঠিক কলামে 200 টাকা লেখা হয়েছে, তাহলে পার্থক্য হবে কত? আমরা প্রথমে যে চার্টটা দেখেছিলাম ওই চার্টের মধ্যে লেখা ছিল যে যদি সঠিক পাশে ভুল পরিমাণ লেখা হয় তাহলে পার্থক্য হবে কি সঠিক পরিমাণ এবং ভুল পরিমাণের বিয়োগফল। তাহলে 2,000 থেকে 200 বাদ দিলে সঠিক আনসার হয় কত? 1,800 টাকা। কোনটি রাউমিলের অন্তর্ভুক্ত হয় না? দেখি, প্রারম্ভিক মজুদ পণ্য এটা যায়, প্রারম্ভিক মজুদ তো যাবে, অনুপার্জিত আয়ও যাবে, বকেয়া বেতনও যাবে, যায় না কি অব্যবহৃত সাপ্লাই, এটা রাউমিলের অন্তর্ভুক্ত হয় না। এটার ক্ষেত্রে আবার আলাদা কিছু রুলস আছে, এগুলো যারা মূল বই ধরে পড়েছে তারা এগুলা সহজেই ধরতে পারে। তারপরে সমন্বিত ক্রয় হচ্ছে, এটা তো সবাই জানে। সমন্বিত ক্রয় মানে কি? বিক্রিত পণ্যের ব্যয়। সো কি হবে সমন্বিত ক্রয়? প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। সো সঠিক আনসার হবে এটা। আচ্ছা, তারপরে দেখি নিচের কোন সঞ্চিতিটি রাউমিলের ডেবিট পাশে বসে?
এটা তো মনে হয় আমরা আরেকটা কোশ্চেনও সমাধান করেছি, যে কোন সঞ্চিতিটি রেওয়া মিলের ডেবিট পাশে বসে। আমরা জানি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। সঠিক আনসার হবে সি। তারপর রেওয়া মিলের নিজস্ব কোনো সত্তা না থাকার অন্যতম কারণ কি? এটি রেওয়া মিল হিসাব ব্যবস্থার কোনো অংশ নয়। এটি একটি নির্দিষ্ট তারিখের জন্য করা হয়। এটি হিসাবের জেরকে গাণিতিকভাবে শুদ্ধ করে। এর নিজের কোনো হিসাব নেই, বরং অন্যের জের ধার করে। সো রেওয়া মিলের নিজস্ব কোনো সত্তা না থাকার অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে এটি হিসাব ব্যবস্থার কোনো অংশই নয়। ক্রয়কৃত পণ্য মেরামত হিসাবে ডেবিট করা হলে সমন্বয় জাবেদা কি হবে? হয়তো এটা সমন্বয় না হয়ে আমার মনে হয় সংশোধিত জাবেদা হবে। হ্যাঁ, এটা আমি সংশোধিত জাবেদা কি হবে? ক্রয়কৃত পণ্য মেরামত হিসাবে ডেবিট করা হলে এর সংশোধিত জাবেদা কি হবে? ডেবিট করার কথা কি? ক্রয় হিসাব ডেবিট করার কথা, কিন্তু আমরা ডেবিট করেছি কি? মেরামত হিসাব। তাহলে কি করব? এটা হচ্ছে দুই পক্ষের ভুল। দুই পক্ষের ভুলের ক্ষেত্রে অনিশ্চিত হিসাব হয় না সংশোধিত জাবেদায়। এক পক্ষের ভুলের ক্ষেত্রে শুধু অনিশ্চিত হিসাব হয়। সো মেরামত হিসাবকে আমরা ডেবিট করেছি, তাহলে এটা হচ্ছে একটা ভুল, এক পক্ষ পেয়েছি। আবার ক্রয় হিসাবকে ডেবিট করিনি, এটা হচ্ছে আরেকটা ভুল, অর্থাৎ দুই পক্ষের ভুল হয়েছে। তাহলে কি করতে হবে? মেরামতকে যেহেতু আমি ডেবিট করেছি, এখন করে দিতে হবে ক্রেডিট, আর ক্রয়কে করে দিব ডেবিট। সো তোমাদের সঠিক আনসার হবে ক্রয় হিসাব ডেবিট, মেরামত হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপরে আমরা আসি আসবাবপত্র হিসাবকে ডেবিট করার পরিবর্তে যদি ভুলবশত ক্রেডিট করা হয়। সংশোধনী জাবেদায় আসবাবপত্র হিসাবকে কি করতে হবে? আসবাবপত্র হিসাবকে কি করার কথা? ডেবিট করার কথা, কিন্তু আমি কি করছি? ভুলবশত ক্রেডিট করে দিছি। অর্থাৎ আসবাবপত্র ধরলাম 10,000 টাকা আমার কি বাড়ানোর কথা ছিল, কিন্তু আমি কি করছি? উল্টা আরো 10,000 টাকা মাইনাস করে দিয়েছি। তাহলে আমার টোটাল পার্থক্য হবে কত? 20,000 টাকা। সো দ্বিগুণ টাকায় ডেবিট করতে হবে। দ্বিগুণ টাকায় ক্রেডিট কেন হবে? এটা তো হবে না। সি এবং ডি অযৌক্তিক, এগুলো হবে না। বিশদ আয় বিবরণী সমন্বয় হিসাবের মাধ্যমে কোন পর্যায়ের ভুল সংশোধন করা? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবারও আসতে পারে। আর্থিক বিবরণী তৈরির পরের উদ্ঘাটিত ভুল। তারপরের অধ্যায় হচ্ছে কার্যপত্র। এখানে হয়তো গুরুত্বপূর্ণ নোটস আছে, এগুলো দেখে নিতে পারো। ব্যবসার নিট মুনাফা ক্ষতি অবস্থা, এক নজরে ব্যবসার নিট মুনাফা বা ক্ষতি এবং সম্পদের অবস্থা প্রকাশ করা যায় কার্যপত্রের মাধ্যমে। এটি 8 গড়া, 10 গড়া বা 12 গড়া হতে পারে। প্রতি গড়ে 2টি টাকার কলাম, একটি ডেবিট একটি ক্রেডিট, এগুলো আমরা জানি। কার্যপত্র হলো একটি খসড়া বিবরণী, এটা গুরুত্বপূর্ণ অংশ। আর কার্যপত্রের ইংরেজি নামটাও জেনে রেখো, ওয়ার্কশিট। এই নোটগুলো চোখ বুলিয়ে যাবে। তারপরে আরো কিছু নোটস আছে। কার্যপত্র স্থায়ী হিসাব নিকাশের রেকর্ড নয়, এটি জাবেদা কিংবা খতিয়ানেরও অংশ নয়। সমন্বয় দাখিলা প্রদান এবং আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত সহজ করার জন্য কার্যপত্র শুধু একটি নকশা হিসেবে ব্যবহৃত হয়। সো এটা কোনো হিসাব ব্যবস্থার অংশ নয়, এটা হচ্ছে হিসাব চক্রের একটি ঐচ্ছিক দাগ। কার্যপত্রের আর্থিক বিবরণী কলামসমূহ অন্তর্ভুক্ত তথ্যসমূহ বিন্যাস আর্থিক বিবরণী সমূহের বিন্যাসের অনুরূপ নয়। কার্যপত্র মূলত হিসাব বিজ্ঞানীর
কাজ সম্পন্ন করা সহায়ক হাতিয়ার ব্যবস্থাপনা অন্য অন্য পক্ষের নিকট বন্টন করা হয় না। এটা মূলত কোনো হিসাব চক্রের একটা আবশ্যিক অংশ নয়, এটা হচ্ছে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। সো এই নোটগুলো তোমরা দেখে যাওয়া, গুরুত্বপূর্ণ নোট। তারপর আরো কিছু নোট আছে গুরুত্বপূর্ণ, এগুলা সবগুলা আসলে আমি পড়লাম না, তোমরা এগুলো দেখে যাবা। এই যে যেমন এটা আমি মার্ক করলাম, এটা বেশি গুরুত্বপূর্ণ। সমাপনী পরবর্তী রাউমিলে কোন হিসাব থাকে? বাস্তব হিসাব। সমাপনী এন্ট্রির উদ্দেশ্য কি? নামিক হিসাবসমূহ বন্ধ করা। এটা তো অনেকবার আসছে, বিভিন্ন এডমিশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বোর্ড পরীক্ষায় আসে। তারপর এখন আমরা কোশ্চেন, নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না? সমাপনী দাখিলার মাধ্যমে 3 ধরনের হিসাবকে বন্ধ করা হয়, অর্থাৎ অবাস্তব হিসাব 3টা: আয়, ব্যয়, উত্তোলন। সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় আয়, ব্যয় এবং উত্তোলন হিসাব। তাহলে বন্ধ করে না কোন হিসাব? সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব। এগুলো হচ্ছে বাস্তব হিসাব, এগুলোকে আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করি না। তাহলে বছর শেষে বন্ধ করা হয় না, দেখি সম্পত্তি এবং দায়বাচকের মধ্যে কোনটা আছে? প্রাপ্য সুদ। প্রাপ্য সুদ তো একটি সম্পত্তিবাচক হিসাব, এটা প্রথমেই পেয়ে গেলাম। বিক্রয় আয়, এটা তো আয় হবে না। তারপরে অপচয় খরচ, বিক্রিত পণ্যের ক্রয় মূল্য, এগুলো একটাও হবে না। সো সঠিক আনসার হবে এ। নিচের কোন হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? তাহলে এখন বলছে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় কয়টা হিসাব? 3টা: আয়, ব্যয়, উত্তোলন। এই 3টে অবাস্তব হিসাবকে বন্ধ করে দেওয়া হয়। তো মূলধন, এটা হবে না, এটা তো মূলধন, এটা আয় ব্যয় উত্তোলন না। অগ্রিম বীমা হচ্ছে সম্পদ, এটাও হবে না। অনুপার্জিত আয়, এটা হচ্ছে দায়, এটাও হবে না। সো সঠিক আনসার উত্তোলন। নিটলাভ বন্ধের জাবেদা কি? এটা হয়তো জানার কথা, এটা খুবই একটা পরিচিত প্রশ্ন, এটা আমরা যারা কার্যপত্র করেছি তারা জানি। নিটলাভকে মূলধন হিসাবে স্থানান্তরের জাবেদা অর্থাৎ অথবা বলে যে নিটলাভ বন্ধের জাবেদা কি? তোমরা একটু চিন্তা করো এটা। আচ্ছা, যারা যেটাই আনসার করেছো, নিটলাভ বন্ধের জাবেদা কি? নিটলাভ বন্ধের ফলে কি বন্ধ করার জন্য কি জাবেদা দিতে হয়? জাবেদাটা হয় আচ্ছা আমি আনসার করে দিই। নিটলাভ বন্ধের জাবেদা কি হয়? নিটলাভ বন্ধের জন্য জাবেদা দিতে হয় আয় বিবরণী, ডেবিট, মূলধন, ক্রেডিট। উত্তোলন হিসাব কোন ধরনের হিসাব? স্থায়ী হিসাব, ব্যয় হিসাব, নামিক হিসাব, সাময়িক হিসাব। স্থায়ী হিসাব হচ্ছে ওই যে ওইগুলা অবাস্তব হিসাবগুলো বাদে, আয় ব্যয় উত্তোলন বাদে বাকিগুলো হচ্ছে কি স্থায়ী হিসাব অথবা বাস্তব হিসাব। ব্যয় হিসাব, ব্যয় হিসাব উত্তোলন কি ব্যয় না, এটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। নামিক, এটা কি আয় ব্যয় বাচক? এটা তো আয় ব্যয় বাচক না, এটা হচ্ছে একটা সাময়িক হিসাব। তারপরে সমাপনী দাখিলা দেওয়ার পরে কোন হিসাবের উদ্বৃত্তটি থেকে যায়? সমাপনী দাখিলার মাধ্যমে আমরা অবাস্তব হিসাবকে বন্ধ করি, আয় ব্যয় উত্তোলন, অর্থাৎ এই 3টা বন্ধ করে দেয়। আর বাকিগুলো কি আমাদের সমাপনী দাখিলা পরবর্তী মিলে থাকে। তাহলে আয় এটা হবে না, এই যে ব্যয় এটাও হবে না, উত্তোলন এটাও হবে না। সো সঠিক আনসার হবে সি। তারপর আরো কিছু নোট আছে।
পূর্ববর্তী হিসাবকালের বকেয়া আয় ও ব্যয়ের সমন্বয় জাবেদা ঠিক বিপরীত বা উল্টা যে দাখিলা পরবর্তী হিসাবকালের শুরুতে দেয় তাকে বিপরীত দাখিলা বলে। শুধুমাত্র বিপরীত দাখিলা দেওয়ার ফলেই আয় ও ব্যয়বাচক হিসাবের কি হয়, অস্বাভাবিক ব্যয়ের সৃষ্টি হয়। এটা গুরুত্বপূর্ণ। অগ্রিম আয় ও ব্যয়ের জন্য সাধারণত বিপরীত দাখিলা প্রদান করা হয় না। হিসাবের অস্বাভাবিক ব্যয় কখন হয়? বিপরীত দাখিলার পর। বিপরীত দাখিলা হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ। তারপর নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এটা ঢাকা ইউনিভার্সিটিতে গত বছরও আসছে, এবছরও যে ক্যান্সেল কোশ্চেনটা হয়েছিল ওইটাতেও আসছে যে নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। এটার তোমরা একটু আনসার করো, একটু চিন্তা করো। আচ্ছা, তাহলে আমরা আসি। নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? মুনাফা জাতীয় খরচগুলো সাধারণত কি হয়, একটি হিসাবকালের মধ্যে আমরা শেষ করে দেই, সমাপনী দাখিলার মাধ্যমে এই অবাস্তব হিসাবগুলোকে আমরা ক্লোজ করে দেই। আয় ব্যয় ও মূলধন জাতীয় হিসাবকে আমরা কি করি, ক্লোজ করে দিই। কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় খরচ হচ্ছে ওই খরচগুলা যেগুলো মুনাফা জাতীয় ঠিকই, কিন্তু এর ব্যবহারকালটা একটা হিসাব বছরের মধ্যে শেষ না হয়ে কয়েকটা হিসাব বছরের মধ্যে সমন্বয় করা হয়। তাহলে দেখি কোনটা। অবশ্যই আমরা একটি হিসাবকালে বন্ধ করি, অবলোপনও একটি হিসাবকালে বন্ধ করি। প্রাথমিক খরচ হচ্ছে একটা ভুয়া সম্পত্তি, অলিক সম্পত্তিও বলা হয়। এটার সঠিক আনসার হবে অগ্রিম প্রদত্ত ভাড়া। অগ্রিম প্রদত্ত ভাড়ার বিষয়টা হচ্ছে এটা একটা মুনাফা জাতীয় ব্যয় ঠিকই, কিন্তু আমরা এটাকে একটা হিসাবকালের মধ্যে শেষ না করে কয়েকটা হিসাবকালের মধ্যে বন্টন করি। এজন্য বিলম্বিত মুনাফা জাতীয় খরচ যখন বলবে তখন আমাদেরকে খুব কেয়ারফুলি আনসারটা করতে হবে। সো এটার সঠিক আনসার হবে অগ্রিম প্রদত্ত ভাড়া। তারপর একটি পুরনো গাড়ির পুনঃসংস্কার ব্যয়, এটা আমি কয়েকবার বলেছি যে গাড়ির মেরামত ব্যয়টা কি মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু পুনঃসংস্কার ব্যয় তারপরে হচ্ছে যে সংস্থাপন ব্যয়, তারপরে স্থায়ী সম্পত্তির কলেবর বৃদ্ধি, এগুলা সব কি একটা মূলধন জাতীয় ব্যয়। এর দ্বারা আমার সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়, এর ফলে আমি সম্পত্তি হিসাবকে ডেবিট করি। সো একটি গাড়ির পুনঃসংস্কার ব্যয় হবে একটি মূলধন জাতীয় খরচের উদাহরণ। ইট ইজ নট মুনাফা জাতীয় খরচ। বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসায়ের একটি কি? আমি বলি শেয়ার অবহার, অবলেখকের কমিশন, দায় গ্রাহকের দোস্তরি, তারপরে বিলম্বিত বিজ্ঞাপন, এগুলাকে বলা হয় ভুয়া সম্পদ, অলিক সম্পদ। সো সঠিক আনসার হবে সি। এগুলোকে কি বলা হয়? ভুয়া সম্পদও বলা হয়, অলিক সম্পদও বলা হয়। ঋণ গ্রহণ কি? ঋণ গ্রহণ এটা কি একটা মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় আয়?
কি হবে? এটা মুনাফা জাতীয় তো হবেই না, এটা তো হবে না। তাহলে দেখি মূলধন জাতীয় আয় নয় এটা, তাহলে সঠিক আনসার হবে মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণ গ্রহণ হচ্ছে একটি মূলধন জাতীয় প্রাপ্তি। অগ্রবর্তত্ব ভাড়া হিসাবের প্রারম্ভিক জের 2000 টাকা, সমাপনী জের 3000, সংশ্লিষ্ট হিসাবকালে ভাড়া খরচ হিসাবে 5000 টাকা ডেবিট করা হয়েছে। ভাড়া সংশ্লিষ্ট হিসাবকালে নগদ কত টাকা প্রদান করা হয়েছে? এই কোশ্চেনটাকে তোমরা সমাধান করবে এইভাবে যে অগ্রপ্রদত্ত ভাড়ার ডেবিট জের মানে কি? অগ্রপ্রদত্ত ভাড়ার জের ডেবিট, অর্থাৎ প্রারম্ভিক জের ডেবিট মানে কি? এটাকে তুমি উল্টা লিখবা, ক্রেডিটে লিখবা। আর সমাপনী জের মানে কি? ক্রেডিট না, এটাকে লিখবা এখন ডেবিটে। তাতে এটা সহজে করার জন্য এইভাবে করতে পারো। ডেবিট মানে এটাকে বিপরীত পাশে লিখবা, আর সমাপনীটা কি লিখবা? ডেবিটে লিখবা। আবার ভাড়া খরচ হিসাবকে ডেবিট করা হয়েছে 5000। এটা একটা সমাধান করার ট্রিক্স। 8000, তাহলে এখানেও কত হবে? 8000 হবে। তাহলে পার্থক্য হচ্ছে 6000। তাহলে আমি হিসাবকালে নগদ কত টাকা ভাড়া দিয়েছি? 6000 টাকা। এটা একটু খেয়াল করবা, এই যে এটা এভাবে এরকম একটা টেকনিক করে ফেলবা। ওয়ার্কশিট সম্পর্কিত নিচের কোন একটি ভুল? এটি একটি খসড়া কার্যপ্রণালী ব্যবস্থাপনা অন্যান্য উৎসাহী লোকেদের মধ্যে বিতরণ করায়, এটাই তো মনে হয়। ওয়ার্কশিট খতিয়ানে লিপিবদ্ধ করার জন্য ভিত্তি ধরা যাবে না, এটা ঠিক আছে। ওয়ার্কশিট হতে সরাসরি সমন্বয় জাবেদা লিখন ও খতিয়ানে পোস্টিং ছাড়া আর্থিক বিবরণী প্রস্তুত করা যায়, সবগুলোই ঠিক আছে, শুধু বি নাম্বারটা ঠিক না, এটা উৎসাহী লোকদের মধ্যে বিতরণ করা হয় না। যন্ত্রপাতির মেরামত খরচ যন্ত্রপাতি হিসাবে দেখানো হলো, এটা তো অনেকবার আসতেছে। তাহলে মেরামত খরচ যন্ত্রপাতি হিসাবে, মেরামত হচ্ছে খরচ, খরচটাকে না দেখে আমি কি করছি? যন্ত্রপাতির মধ্যে এটাকে দিয়ে দিয়েছি, তাহলে কি হবে? খরচ দেখাই নেই, তাহলে মুনাফা কম হবে, মুনাফা বেশি হবে। আর সম্পত্তির মধ্যে যেহেতু এটা আবার দিয়ে দিছি, তাহলে সম্পত্তিও বেড়ে যাবে। তাহলে মুনাফা ও সম্পত্তি উভয়ই বৃদ্ধি পাবে, মুনাফাও বাড়বে, সম্পত্তিও বাড়বে। মুনাফা বাড়বে কেন? আমি খরচটা দেখাই নাই। আর সম্পত্তি বাড়বে কেন? খরচটাকে সম্পত্তির মধ্যে যোগ করে দিয়েছি। তারপরে দৃশ্যমান অদৃশ্যমান হিসাব এখানে আছে, এগুলো দেখবা। আমরা একটু মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতি সুবিধাজনক? এটা মুখস্থ প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। অবচয় কি? একটা অনগত লেনদেন, হ্যাঁ। অদৃশ্য লেনদেন, ঠিক আছে। সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া, এর মধ্যে এটা বেশি আসে। অবচয় কি? একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। সো সঠিক আনসার ডি। ইজারা সম্পত্তি, মেধাস্বত্ব, ট্রেডমার্ক প্রভৃতির ক্ষেত্রে অবচয়ের কোন পদ্ধতিটি উপযোগী? এটা অবশ্যই স্থির পদ্ধতি। অতিরিক্ত অবচয় ধার্য করলে কি হয়? অবচয় হচ্ছে একটা ব্যয়, তাহলে আমি অবচয়কে যদি অতিরিক্ত দেখাই, অর্থাৎ ব্যয়টা যদি আমি বেশি দেখাই, তাহলে আমার কি হবে? ব্যয়টা যদি আমি বেশি দেখাই, তাহলে আমার মুনাফা কম হবে, ঠিক আছে। মালিকানা সত্ত্ব কম হবে, মুনাফা কম মানে মালিকানা সত্ত্ব কম, আর 3 নাম্বারটা তো হবে না। সো সঠিক আনসার এ। অবচয় ধার্যের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতি প্রভাব বিস্তার করে? এটা অবশ্যই চলমান প্রতিষ্ঠান ধারণা, এটা এডমিশনে গিয়ে তোমরা এই নীতিমালাগুলো পাবা। অবচয় ধার্য করার ক্ষেত্রে চলমান প্রতিষ্ঠান ধারণাকে আমরা বিবেচনায় নিয়ে থাকি। নিচের কোনটি অবচয়ের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি অবচয়ের বৈশিষ্ট্য নয়? এটা অনগত লেনদেন, হ্যাঁ। এটা অদৃশ্যমান লেনদেন, কালের বিবর্তন। আনুমানিক ব্যয় কোনো বৈশিষ্ট্য নয়। অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না? এটা হবে উৎপাদন একক। আসবাবপত্রের ক্রয় মূল্য 35, অবচয় 10%, পুঞ্জীভূত অবচয় 2100। তাহলে কত বছর পূর্বে ক্রয় করা হয়েছিল? তাহলে 1 বছরের অবচয় হচ্ছে 350 টাকা। আর 2100কে যদি তোমরা 350 দিয়ে ভাগ দাও, তাহলে বছরটা পেয়ে যাবা। 2100কে 350 দিয়ে ভাগ দিলে হয় 6। সো সঠিক আনসার হবে 6। এটাই তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা। কর্ণফুলী লিমিটেড এর প্রতিষ্ঠানের যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় ধার্য করে 30,000 টাকা পুস্তক মূল্যের একটি যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় 20,000 টাকা হলে ক্রয় মূল্য কত?
আচ্ছা, পুস্তক মূল্য মানে কি? আমরা জানি ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় ইকুয়াল পুস্তক মূল্য। তাহলে ক্রয় মূল্য ইকুয়াল কি হবে? অবচয়যোগ্য মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় দিলে কি বের হয়? পুস্তক মূল্য বের হয়। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়, তাহলে এখন বলছে ক্রয় মূল্য, সুতরাং ক্রয় মূল্য ইকুয়াল হবে পুস্তক মূল্য প্লাস পুঞ্জীভূত অবচয়। এটা তোমরা বুঝে নিবে। এটা আর কি বিপরীত একটা ইকুয়েশন হবে। ৩৩,০০০ আর ২০,০০০ যোগ করলে হয় ৫০,০০০। সুরমা ট্রেডার্স ব্যবসায়ের জন্য ৫০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করে এবং আমদানি শুল্ক বাবদ ৫,০০০ টাকা প্রদান করে। এছাড়া বহন খরচ বাবদ ৩,০০০ টাকা, মেশিন অপারেটরের বেতন বাবদ ১,০০০ টাকা খরচ করে। যন্ত্রপাতি হিসাবকে কত টাকা ডেবিট করতে হবে? এখানে সবগুলাই যাবে, শুধু যাবে না মেশিন অপারেটরের বেতন, কারণ এটা হচ্ছে একটা দৈনন্দিন ব্যয়। এটা মেশিন অপারেটরকে সবসময় বেতন দিয়ে রাখতে হয়, সো এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। আর বাকিগুলো হচ্ছে আমদানি শুল্ক, বহন খরচ, জাহাজ ভাড়া, এগুলো সব মূলধন জাতীয় ব্যয়। সো সবগুলো যোগ করলে ৫০, ৫, ৩, সঠিক আনসার হবে ৫৮,০০০। জনাব রজব তার ব্যবসায় ব্যবহারের জন্য নতুন আসবাবপত্র ক্রয় করেন। তিনি এর পরিবহন খরচ বাবদ ৫,০০০ টাকা নগদ পরিশোধ করেন। পরিবহন খরচের জন্য কোন হিসাবটিকে ডেবিট করতে হবে? তাহলে এটা অবশ্যই হবে আসবাবপত্র হিসাব। এটা একটা মূলধন জাতীয় ব্যয়। সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য না থাকলে কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে আয়ুষ্কাল শেষে সম্পত্তির মূল্য শূন্য হবে না? এটা অবশ্যই হবে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এর ফলে কখনো সম্পত্তির আয়ুষ্কাল শেষে মূল্য শূন্য হবে না। তারপরে এটা দেওয়া আছে যে অবচয় হার কত। এটার একটা সূত্র আছে, উপরে বসাইব হচ্ছে বার্ষিক অবচয়, নিচে বসাইব হচ্ছে অবচয়যোগ্য মূল্য ইন্টু 100। তো সূত্র কি? বার্ষিক অবচয় ভাগ অবচয়যোগ্য মূল্য ইন্টু 100। তাহলে আমরা পেয়ে যাব অবচয় হার। আচ্ছা দেখি এটাকে করি, 20 দিয়ে কাটলে 5, সো সঠিক আনসার হবে 5%। তারপরে লাস্ট আর্থিক বিবরণী। এখানে একদম 100% গুরুত্বপূর্ণ ছক, এটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা অবশ্যই দেখে যেতে হবে কোনটা কোন উদ্দেশ্যে তৈরি করা হয়, উপাদান কি, মেয়াদকাল কত, প্রস্তুতের উদ্দেশ্যটা কি। আরেকটা মনে হয় এই যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। IAS 1.8 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ 5টি, কিন্তু আধুনিক হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণীর অংশ কয়টি? 4টি। এই 5টির মধ্যে শুধু নতুন যুক্ত হয়েছে সংযুক্ত টিকা। এটা আরেকটা ব্রড নাম আছে, সংযুক্ত টিকা। এখানে একটা এক্সট্রা বেশি যুক্ত হয়েছে IAS 1.8 অনুযায়ী, যেটা আধুনিক হিসাব বিজ্ঞানে নেই। তারপরে উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় তফসিল 11 অনুযায়ী। এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে কোম্পানির হিসাব নিকাশের অধ্যায় যেহেতু আছে, এটা খুব বেশি আসে। তারপরে এগুলা দেখবা, এখানে গুরুত্বপূর্ণ 3টি তথ্য দেখবা, প্রতিষ্ঠানের নাম, তারিখ, হিসাব সমীকরণের সার্বিক অবস্থা। তারপরে গোপন সঞ্চিতি তৈরি করা হয় মুনাফা কম প্রদর্শনের জন্য। কারখানার খরচ 3/2 অংশ বাবদ 4,000 টাকা প্রদান করা হয়েছে। তাহলে বকেয়া কারখানা খরচের পরিমাণ কত? আচ্ছা 2 ভাগ হচ্ছে কত? 4,000। তাহলে 1 ভাগ সমান কত? 2 ভাগ হচ্ছে 4,000। তাহলে বকেয়া আছে কয় ভাগ? 1 ভাগ। তাহলে 2, এটা কত হবে? এই যে 2,000 ইন্টু 1, তাহলে বকেয়া খরচের পরিমাণ কত হবে? 2,000 টাকা। আর্থিক অবস্থার বিপরীতে প্রাপ্য হিসাব কোন মূল্যে দেখানো হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ। নিট আদায়যোগ্য
মূল্যে দেখাতে হবে প্রাপ্য হিসাবগুলো। বিশদ আয় বিবরণী তৈরি করার মূল উদ্দেশ্য কি? বিশদ আয় বিবরণী তৈরি করি মূলত আমরা লাভ ক্ষতি নির্ণয় করার জন্য, আর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য। সমাপনী মজুত পণ্যের একাধিক মূল্য দেওয়া থাকলে সর্বাপেক্ষায় কম মূল্য হিসাবভুক্ত করতে হবে কোন নীতি অনুযায়ী? এটা অবশ্যই রক্ষণশীলতা সীমাবদ্ধতা অনুযায়ী। বছরের শুরুতে 10% ঋণ 50,000 টাকা, মাঝামাঝি 20,000 টাকা ঋণ পরিশোধ করা হয়। বিশদ আয় বিবরণীতে সুদ কত টাকা ডেবিট করতে হবে? তো 20,000 টাকা পরিশোধ করে দিয়েছি মাঝামাঝি, তার 30,000-এর সারা বছরের সুদ, 30,000-এর 10% হচ্ছে 3,000, আর 20,000-এর 10% ধরবো, 20,000-এর 10% হচ্ছে 2,000, কিন্তু এটা তো সারা বছর যায়নি, অর্ধেক বছর গিয়েছে, তাহলে এটা আর সুদ হবে 1,000, তো 4,000, আনসার হবে 4,000। তারপর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় যে কোনো তারিখে, একটা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়বিন্দুতে আর্থিক বিবরণী তৈরি করা হয়। বাট্টা ইস্যুকৃত শেয়ার কিসের উদাহরণ? এটা আমি বলেছি যে এটা অলিক সম্পত্তির উদাহরণ। শেয়ার অবহার, অবলেখকের কমিশন, দায় গ্রাহকের দস্তরি, এগুলা শেয়ার বিপরীত অলিক সম্পত্তি হিসেবে মূলত পরিচিত। সো আজকে তোমাদের ক্লাসটা ছিল এই পর্যন্তই। আশা করি তোমরা এই ক্লাসটার মাধ্যমে অনেক উপকৃত হবে, যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা। এখানে আমরা যে গুরুত্বপূর্ণ আগামী পরশুদিন যেহেতু তোমাদের পরীক্ষা, এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটস দিয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল এবং কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেনও তোমাদেরকে সলভ করিয়েছি। আশা করি এর মাধ্যমে তোমরা উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে হয়তো আবার দেখা হতে পারে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।